মিরপুরে অগ্নিকাণ্ডে এখনো অনেকে নিখোঁজ, স্বজনদের আহাজারি, বাড়তে পারে হতাহতের সংখ্যা। পাহাড় শান্ত রাখতে নেই দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সুবিধা নিচ্ছে তৃতীয় পক্ষ, শান্তি ফেরাতে কার্যকর পদক্ষেপ চান নিরাপত্তা বিশ্লেষকরা। ৩৫ বছর পর চাকসু নির্বাচন আজ ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ, ক্যাম্পাস জুড়ে উৎসব মুখর পরিবেশ। এবং বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমিয়ে ৪.৯% নির্ধারণ করেছে IMF, মূল্যস্ফীতি ৮.৮% নামার পূর্বাভাস। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরো সংবাদের সঙ্গে আছি আমি আসাদুজ্জামান। রাজধানীর মিরপুরে রাসায়নিকের গুদাম ও তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ রয়েছে অনেকে। সেখানে ভিড় করছেন নিখোঁজদের স্বজনরা। মঙ্গলবার বেলা 11:30টার দিকে রূপনগর ৩ নম্বর রোডের শিয়ালবাড়ি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত 16 জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এখনও কেমিক্যাল গোডাউনে প্রবেশ করা সম্ভব হয়নি। বুয়েটের বিশেষজ্ঞদের উপস্থিতিতে ভেতরে প্রবেশের কথা রয়েছে। সেখানকার অবস্থা এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী উষা ফেরদৌস। উষা, গুদামের ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে, আর সেখানে ভিড় করছেন স্বজনদের নিখোঁজরা। সর্বশেষ কি অবস্থা বিরাজ করছে? এই পর্যন্ত 16 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং 16 জনের মধ্যে সবারই মুখ পুড়ে গেছে এবং তাদের লাশ ঢাকা মেডিকেলের মর্গে হস্তান্তর করা হয়েছে এবং ডিএনএর মাধ্যমে সেই মরদেহগুলো শনাক্ত করে পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই মুহূর্তে আমি যদি আপনাকে দেখাই যে কেমিক্যালের যে গুদামটি, সেখানে এখনও আগুন জ্বলছে এবং সেই আগুন নিয়ন্ত্রণে এখনও ফায়ার সার্ভিস কাজ করছে এবং সেখানকার অবস্থা এখনও অনেক ঝুঁকিপূর্ণ এবং সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও প্রবেশ করতে পারছেন না। তবে তারা দূর থেকে প্রযুক্তি দিয়ে সেখানকার অবস্থান পর্যবেক্ষণ করছেন এবং কখন নাগাদ বা কবে নাগাদ এই আগুন নেভে সেটা এখনও নিশ্চিত না। কারণ সেখানকার যে কেমিক্যাল, সেই কেমিক্যালগুলো এখনও ভয়াবহ পর্যায়ে আছে এবং এখনকার যে অবস্থা, সেই অবস্থায় এখনও তারা ভেতরে প্রবেশ, ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে প্রবেশ করা বিপজ্জনক মনে করছেন। তারা দূর থেকে প্রযুক্তি যেমন লুপ, মনিটর ও ড্রোন ব্যবহার করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, কারণ সেখানকার আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। আর রাসায়নিক গুদামের যে আগুন, সেটি আসলে এখনও কোনো একটি ভালো পর্যায়ে আসেনি। এজন্য সেখানকার অবস্থা এখনও পুরোপুরি জানা সম্ভব হয়নি। তবে গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং আমি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি যে স্বজনদের যে আহাজারি, যারা নিখোঁজ রয়েছেন, সেই নিখোঁজ স্বজনদের আহাজারি আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি যে ফায়ার সার্ভিসের যে জায়গাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই পাশেই ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন, আর পাশেই স্বজনরা দীর্ঘ সারি ধরে অপেক্ষা করছেন। কারো হাতে ছবি, কারো হাতে আগের যেই পরিচয়পত্র, সেগুলি আছে। তো এখানকার যে পরিবেশটা আসলে একটি হৃদয় বিদারক এবং আবেগ ঘন পরিবেশ। কারণ স্বজন যারা হারিয়েছেন, যাদের স্বজনরা এখনো নিখোঁজ, তারা অনেক দীর্ঘ অপেক্ষা করে রাত থেকেই এখানে বসে আছেন। কারণ তাদের 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 এখনো কোনো খবর পাওয়া যায়নি। আর এই ঘটনায় হতাহত আরও হবে এমন আশঙ্কা অনেকেই জানিয়েছেন এবং আর মৃতের সংখ্যা দীর্ঘ হবে কিনা এমন আশঙ্কাও রয়েছে। তো আসলে এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ। আর যাদের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে আছে, সেগুলো ডিএনএ টেস্ট করে তারপরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। উষা, আপনাকে ধন্যবাদ। পাহাড় শান্ত রাখতে এখন পর্যন্ত কোনো সরকারি দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা পদক্ষেপ নেয়নি। এমনকি
এগিয়ে আসেনি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতারাও, আর সেই কারণেই মাঝে মাঝে অশান্ত হয়ে উঠছে পাহাড়। এর সুবিধা নিচ্ছে তৃতীয় কোনো শক্তি বা দেশ। মোহনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এমন তথ্য দিলেন সাবেক দুই সেনা কর্মকর্তা। তারা বলেন, কার্যকর পদক্ষেপ নিলে পাহাড় শান্ত থাকার পাশাপাশি মেলে ধরবে অপার সম্ভাবনার আঁচল। পাহাড়ের সাম্প্রতিক অবস্থা নিয়ে মফিউর রহমানের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। পাহাড়ের কোল ঘেঁষে জুম পদ্ধতিতে নানা ফসল ফলান বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাসিন্দা, আর সমতলে ফসল ফলান বাঙালিরা। এমনটা হয়ে আসছে শতাব্দীর পর শতাব্দী ধরে। তাদের এই সহাবস্থানে গেল কয়েক দশক ধরে মাঝে মধ্যেই ছেদ পড়ছে, বেঁধে যাচ্ছে দাঙ্গা, চলে দোষারোপের খেলা। এই থেকে উত্তরণের পথ কি, এ নিয়ে মোহনা টেলিভিশন কথা বলে সাবেক দুই সেনা কর্মকর্তার সঙ্গে। বাঙালি পাহাড়ি উভয়ের কারণেই তাদের আর্থসামাজিক অবস্থার অনেক উন্নয়ন হয়েছে। তারা বলেন, স্বাধীনতার পর থেকে কোনো সরকারই পাহাড়ি বাঙালি দুই গোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে কার্যকর পদক্ষেপ নেয়নি। চুপ ছিলেন পাহাড়ি গোষ্ঠীদের রাজারাও। 3টা সার্কেল চিফ আছেন রাঙামাটিতে। চাকমা রাজা আছেন, মং রাজা আছেন, বোমাং রাজা আছেন। এবং অত্যন্ত দর্শনীয় বিষয় সেটা হচ্ছে, যতগুলো সংঘাত হলো এই 3 জনের আমরা কোনো তাদের কোনো ভূমিকাই দেখি না। ইউপিডিএফ এবং জেএসএস পরবর্তীতে দেখা গেল তারা সেখানকার সাধারণ মানুষদের জন্য কোনো কাজকর্ম না করে তারা তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য তারা চাঁদাবাজি শুরু করলো। বিভিন্ন যে সেনাবাহিনীর ক্যাম্পগুলো উইথড্র করলো, এই ক্যাম্পগুলো উঠিয়ে নেওয়ার ফলে সেই সমস্ত দিন থেকে যদি আমরা দেখি, তখন থেকেই পাহাড়ের অবস্থা আস্তে আস্তে ধীরে ধীরে খারাপ হতে লাগলো। সন্ত্রাসী গোষ্ঠীকে নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীকে আরো ক্ষমতা দেওয়া সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোর করার তাগিদ দেন তারা। আর্মি যেটা আছে, আমি বলি আর্মি ইজ সাফিসিয়েন্ট, পর্যাপ্ত আছে এই সমস্ত জিনিস বন্ধ করার জন্য, কিন্তু তাদের ম্যান্ডেট দিতে হবে। এদের সেই ম্যান্ডেট নাই। অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যেমন পুলিশ কিংবা বিডিআর কিংবা আনসার, তাদেরকে শক্তিশালী করার জন্য পূর্বে যেরকম ক্যাম্প ছিল সেরকম এখনও ক্যাম্প থাকা দরকার। এবং সাধারণ লোক, আমরা জানি যে সাধারণ লোক যারা পাহাড়ের জনগণ যারা, তারা কোনোদিন কিন্তু চায় না যে আর্মি এখান থেকে চলে যাক, তারা চায় থাকুক। একই সঙ্গে পাহাড় অশান্ত করায় জড়িত সকল অপশক্তিকে বিতাড়িত করার কথাও বলেন তারা। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। দীর্ঘ ৩৫ বছর পর আজ সপ্তমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন। শিক্ষার্থীদের হাতে ভোটাধিকার ফিরে আসায় ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে ভোট গ্রহণ চলছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবারের নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের মোট ২৭,৫১৬ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ৯টি ছাত্র হলে ১৬,১৮৪ জন এবং ৬টি ছাত্রী হলে ১১,৩৩২ জন ভোটার রয়েছেন। চাকসু ও হল সংসদে মিলিয়ে মোট ৯০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবার নির্বাচনের ১২টি প্যানেল লড়ছেন। সহসভাপতি ভিপি পদে ২৪ জন, সাধারণ সম্পাদক জিএস পদে ২২ জন এবং সহকারী সাধারণ সম্পাদক এজিএস পদে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস আবারও কমিয়ে দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। মঙ্গলবার প্রকাশিত সংস্থাটির সর্বশেষ ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদনে বলা হচ্ছে ২০২৫-২০২৬ অর্থ বছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন জিডিপি প্রবৃদ্ধি হবে ৪.৯%, যা পূর্বের প্রাক্কলনের চেয়ে কম। এর আগে গত জুলাইয়ের আইএমএফ বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৪% এবং গত এপ্রিলে ৬.৫% হারে হবে বলে পূর্বাভাস দিয়েছিল। তবে মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে আসবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। আইএমএফ জানিয়েছে চলতি অর্থ বছরে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি ৮.৮% নেমে আসতে পারে। পরবর্তী অর্থ বছরে তা আরও কমে ৫.৫% দাঁড়াবে। আজ দুপুর ১২টা পর্যন্ত হাইকোর্টের মাজার গেটে অবস্থান করবেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। মঙ্গলবার বাড়ি ভাড়া ও বেতন
বাড়ি ভাড়া ও ভাতা বৃদ্ধিসহ ৩ দফা দাবিতে সচিবালয়ের অভিমুখে তাদের লং মার্চ আটকে দেয় পুলিশ। হাইকোর্ট মোড় ও শিক্ষা ভবনের সামনে পুলিশি বাধার মুখে পড়েন বেসরকারি শিক্ষকরা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্টে বিস্তারিত। মূল বেতনের ২০% বাড়ি ভাড়া ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫% উৎসব ভাতার দাবিতে টানা তৃতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন সারা দেশের এমপিওভুক্ত শিক্ষকরা। প্রতিবেশী কয়েক দেশের উদাহরণ তুলে ধরে শিক্ষকরা বলেন, আধুনিক যুগে জাতি গঠনের কারিগরদের মাত্র ১২,৫০০ টাকা বেতন অপমানজনক। সারা বিশ্বের তাল মিলে ওই দেশগুলো বিবেচনা করে আমার বাংলাদেশের শিক্ষকদের সম্মান দেওয়া হোক। শিক্ষা উপদেষ্টার কাছে জানাচ্ছি যে আমাদের অনিয়মিত বিনিময়ের জন্য আমাদের এক দফা এক দাবিটা মেনে নেয়। মাত্র ১,০০০ টাকা বাড়ি ভাড়া পাই। আপনারা এই চিন্তা করে দেখেন, ১,০০০ টাকা বাড়ি ভাড়ায় বাংলাদেশের আমার মনে হয় কোনো জায়গায় বাড়ি ভাড়া পাওয়া যাবে না। 20% বাড়ি ভাড়া অবশ্যই আজকের মধ্যে তা প্রজ্ঞাপন আকারে জারি করে আমাদেরকে অবগত করতে হবে। দুর্বল আন্দোলনের মধ্য দিয়ে সারা বাংলাদেশকে অচল করে দিব। মঙ্গলবার দুপুর ১২টায় মার্চ টু সচিবালয় কর্মসূচি ছিল শিক্ষকদের, যদিও ২ দফায় কর্মসূচির সময় পরিবর্তন করেন তারা। শিক্ষক সমাজকে যতদিন পর্যন্ত আপনারা মূল্য না করবেন ততদিন পর্যন্ত এই দেশের উন্নয়ন এবং সভ্য সমাজ গড়ে তুলতে আপনারা পারবেন না। এতটুকু যদি তাদের দিতে অস্বীকার করা হয় তাহলে আমরা ধরে নিব এই বাংলাদেশে এখনো স্বৈরাচারী বসে আছে। প্রধান উপদেষ্টা আপনি জানেন নাকি প্রজ্ঞাপন ছাড়া যাব না আমরা বাড়ি। আজকে সভ্য সমাজে আমরা একটা দেশ বলি উগান্ডাতেও টিচারদের এত কম টাকা বেতন নাই, বাড়ি ভাড়া নাই। এদিন বিকেল 4:30টার দিকে হাইকোর্ট মোড়ে পৌঁছালে শিক্ষকদের লং মার্চ আটকে দেয়া হয়। সেখানে স্লোগানে উত্তাল করে তোলে পুরো এলাকা। হাইকোর্ট মোড় ও শিক্ষা ভবনের সামনে পুলিশ 2 স্তরের ব্যারিকেড বসায়। প্রজ্ঞাপন জারির দাবিতে অনড় অবস্থানের কথা জানান শিক্ষক নেতারা। অর্থ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় প্রত্যেকে আমাদের সঙ্গে প্রতারণা করেছে। তারা কথা দিয়ে তার কথার বরখেলাপ করেছে। প্রজ্ঞাপন না নিয়ে এইখান থেকে যাব না আমরা। সরকারের কাছ থেকে স্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন শিক্ষকরা। প্রজ্ঞাপন যদি জারি না করবে ততদিন আমরা রাস্তায় থাকবো। এদিন এমপিওভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠানে দ্বিতীয় দিনের মতো পালন করা হয় কর্মবিরতি। শিক্ষকরা বলেন, সরকার ঘোষিত বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির হার পর্যাপ্ত নয়। ঢাকায় যারা অবস্থান করছে, এখনো অবস্থান করছে, তাদের সাথে আমরা একত্রতা প্রকাশ করছি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। বরিশালের কীর্তনখোলা নদীর ভাঙন আতঙ্কে নদী তীরের মানুষ। রাতের আধারে অবৈধভাবে বালু উত্তোলনে বিলীন হচ্ছে স্কুল, ঘরবাড়ি, রাস্তা ও কৃষিজমি। ভাঙন রোধে প্রায় ৮০০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব করা হয়েছে জানালেন জেলা প্রশাসক। আর চলমান প্রকল্প বাস্তবায়ন হলে নদী ভাঙন অনেকাংশেই কমে আসবে দাবি পানি উন্নয়ন বোর্ডের। তরিকুল ইসলাম তুহিনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। বরিশালে কীর্তনখোলা নদীর তীব্র স্রোতে ইতিমধ্যেই বিলীন হয়েছে সদর উপজেলার চরমোনাই, শাহেস্তাবাদ, হিজলা ও মেহেন্দিগঞ্জ এলাকার কয়েকটি গ্রাম। বসতভিটা ও ফসলি জমি হারিয়ে অনেকেই আশ্রয় নিয়েছেন অন্যের জমিতে। ভুক্তভোগীদের অভিযোগ, প্রশাসনের প্রতিশ্রুতি ও প্রকল্প ঘোষণার পরও এর বাস্তবায়ন নেই। ঘরদুয়ার ভাঙন নেওয়ার পরে আমরা এখন রাস্তার উপরে সবাই বসবাস করতে আছি। বিভিন্ন সময় দাবি দেওয়া আমরা জানাইছি সরকারের কাছে, কেউ আমাকে এ জায়গায় সরকারি কোনো অনুদান আসে নাই। আমরা চাইতেছি ভাঙনটা রোধ হোক। আর কত মানুষ কষ্ট করবে? মানুষ এই এলাকা ছেড়ে বিভিন্ন জায়গায় যে শরণার্থী হিসেবে বসবাস করতেছে এলাকার মানুষ। বড় বাজার ছিল, তারপর বাজারের ভিতরে মসজিদ ছিল, মাদ্রাসা ছিল, এগুলো সব নদীতে বিলীন হয়ে গেছে। আমরা চাই সরকারের কাছে, এই আমাগো দাবি, আমাগো এখন যাতে আমরা নদী ভাঙন থেকে পরিত্রাণ পাই। রাতের আধারে এমনকি দিনের বেলাতেও প্রকাশ্যে উত্তোলন করা হচ্ছে বালু। চলতি মৌসুমে ১৭৫টি ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে জরুরি কাজ চলছে জানিয়ে নির্বাহী প্রকৌশলী জানান, নতুন প্রকল্পগুলো অনুমোদন পেলে নিয়ন্ত্রণে আসবে নদী ভাঙন। ১৭৫টি স্থান চিহ্নিত করেছে যেটা অধিক ঝুঁকিপূর্ণ। তার ভিতরে
700টি স্থানকে আমরা জরুরি বিবেচনা জরুরি কাজ বাস্তবায়ন করেছি। কাজগুলো বর্তমানে বাস্তবায়িত হয়েছে কিছু কাজ এবং কিছু কাজ চলমান রয়েছে। আর জেলা প্রশাসক জানিয়েছেন নদী ভাঙন রোধে 760 কোটি 54 লাখ টাকার নতুন প্রকল্প প্রস্তাব করা হয়েছে। অনুমোদন পেলে ভাঙন থেকে মুক্তি পাবে ভুক্তভোগীরা। একটা বড় প্রকল্প অলরেডি সাবমিট করা হয়েছে, প্রায় 760 কোটি 54 লক্ষ টাকা। এটা আপনার সবুজ পাতায় উঠেছে, প্রি একনেক মিটিংয়ের জন্য অপেক্ষা করছে। বর্ষা এলেই ভাঙনের সঙ্গে লড়াই করতে হয় বরিশালের মানুষের। এখনই কার্যকর উদ্যোগ না নিলে নদীগর্ভে বিলীন হবে বহু জনপদ। আফরিন পপি, মোহনা সংবাদ। পাঠক সংকটে ভুগছে পিরোজপুর সরকারি গ্রন্থাগার। বিশাল হলরুমে 24,000-এরও বেশি বই থাকলেও প্রতিদিন গড়ে পাঠক সংখ্যা 20 জন। ফ্রি ওয়াইফাই চালু থাকায় যার অধিকাংশ সময় কাটাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। পাঠকদের অভিযোগ, এই গ্রন্থাগার তরুণদের কাছে মোবাইল ব্যবহারের আস্তানায় পরিণত হচ্ছে। মোহাম্মদ নুরুদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ হোসেন। 2014 সাল থেকে নিজস্ব ভবনে কার্যক্রম পরিচালনা করে আসছে পিরোজপুর সরকারি গ্রন্থাগার। একসঙ্গে প্রায় 80 জন পাঠক বসার ব্যবস্থা থাকলেও বর্তমানে এখানে পাঠকের চেয়ে মোবাইল ব্যবহারকারীর সংখ্যাই বেশি। ফ্রি ওয়াইফাই চালু থাকায় অধিকাংশ তরুণ বই পড়ার বদলে ভিডিও গেমস, ইউটিউব কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় কাটাচ্ছেন। পাঠকদের অভিযোগ, আধুনিক বই ও পড়ার উপযোগী পরিবেশ নিশ্চিত করা না গেলে এই গ্রন্থাগার তরুণদের কাছে বই পড়ার জায়গা নয়, বরং শুধু আড্ডা আর মোবাইল ব্যবহারের আস্তানায় পরিণত হবে। অনলাইনে এই কোর্সগুলোরও বিভিন্ন ভিডিও আছে, এই ভিডিওগুলো দেখতে হয় আমার, এর জন্য আসা। ওয়াইফাই যখন লেখা ছিল সেই কারণে আমি অ্যাপ ইউজ করতেছিলাম, মাঝে মাঝে অ্যানিমে ডাউনলোড করি কার্টুন দেখার জন্য। বই পড়ার সময় দেখা যায় কিছু বড় ভাইরা আছে মোবাইল টিপে দেন শব্দ করে, তো এতে আমাদের অনেক প্রবলেম হয়। ফোন চালায়, দেন গেমস খেলে, এগুলো আসে, এগুলো আমাদের অনেক সমস্যা হয়। বিভিন্ন অনলাইনে ক্লাস করি আর ফেসবুকে বিভিন্ন পড়াশোনার ম্যাটেরিয়ালস থাকে, ওগুলো দেখি। শব্দ যদি গেম খেলে এবং যদি তারা কথা বলে তাহলে তো আমাদের অবশ্যই মনোযোগ ব্যাঘাত ঘটে। জায়গাটাকে একটা নিরিবিলি জায়গা হিসাবে, অর্থাৎ গেম খেলার জন্য একেবারে জুৎসই একটা জায়গা ওরা খুঁজে পেয়েছে। বই পড়ার পাশাপাশি অনলাইন থেকে জ্ঞান আহরণের জন্য ওয়াইফাই সুবিধা দেয়া হলেও তা অপব্যবহার না করতে পাঠকদের পরামর্শ দেন এই কর্মকর্তা। ফ্রি ওয়াইফাই যেন আছে, এটা পাঠকদের উপকারের জন্যই দেওয়া হয়েছে, যেহেতু অনলাইনে আমাদের ই বুক আছে, ই বুকে আমাদের কিছু বই আছে, এই বইগুলো পড়ার জন্য মূলত এটা ব্যবহার করার জন্য। এখানে যদি কেউ অপব্যবহার করে তাদেরকে আমি মানাও করেছি যে না, এটা ব্যবহার করা যাবে না, বাট লাইব্রেরি মূলত ওটা বই পড়ার জায়গা। জ্ঞান পিপাসু পাঠকদের পদচারণায় পিরোজপুর সরকারি গ্রন্থাগার আরও বেশি মুখরিত থাকবে এমন প্রত্যাশা সবার। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মানিকগঞ্জের শিবালয়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালীতে 36 জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সঙ্গে পটুয়াখালী জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুরের গাংনী সরকারি ডিগ্রি কলেজে ছাত্র শিবিরের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহে এমপিওভুক্ত শিক্ষকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালীতে বিশ্ব মান দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও বিএসটিআই এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সারা দেশে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শাহীন স্মৃতিসংঘ মাদক বিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ভাতা বৃদ্ধির দাবিতে বাগেরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাটের মোড়েলগঞ্জে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহের চরকালীবাড়িতে রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডে চাকুরিতে স্থানীয়দের অগ্রাধিকার সহ চাঁদাবাজি ও শ্রমিক সংগঠনের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদের 25 বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও নারীদের মাঝে সেলাই মেশিন ও অর্থ বিতরণ করা হয়েছে। নওগাঁর পোরশায় জমি সংক্রান্ত মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। ভোলার দৌলত খানের উত্তর জয়নগর ইউনিয়নে চাল না পেয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে নিবন্ধিত জেলেরা। জয়পুরহাটে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। কেরানীগঞ্জে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শন ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া। জাতীয় নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দা পৌর বিএনপি ও সকল অঙ্গ সংগঠনকে সুসংগঠিত করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। নাটোরের গুরুদাসপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার সোনাতলায় উপজেলা বিএনপির আয়োজনে তেকানীচুকায় নগর ইউনিয়ন কৃষক দলের রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নানা আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরে বিশ্ব মান দিবস পালিত হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জয়পুরহাটের পাঁচবিবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়ার কুমারখালীতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণে উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া খামারবাড়ির উপপরিচালক মোহাম্মদ শওকত হোসেন ভুইয়া। আফরিন পপি, মোহনা সংবাদ। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, প্রথমে আমার হাতে আছে প্রথম আলো। প্রথম আলো তারা শিরোনাম করেছে, মিত্রদের প্রার্থী তালিকা নিয়ে হিসাব কষছে বিএনপি। এখানে তারা একটা শিরোনাম করেছে, রাসায়নিক গুদামে আগুন, মৃত্যু 16। আগুনের ঘটনায় নিখোঁজের এক শ্রমিকের স্বজনদের আজাহারি। গতকাল বিকেলে রাজধানীর মিরপুরে শিয়ালবাড়ির এই দৃশ্যটা। আমার কাছে আছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকেও তারা শিরোনাম করেছে, গার্মেন্টস রাসায়নিক গুদামে আগুন, নিহত 16। 7 ধরনের রাসায়নিক ছিল অবৈধ গুদামে, পরিচয় শনাক্তে লাগবে ডিএনএ পরীক্ষা। তারা আরেকটা শিরোনাম করেছে, স্বৈর শাসকের অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলো ছিল ভুয়া ও কারচুপিপূর্ণ, বলেছেন প্রধান উপদেষ্টা। আমার কাছে আছে সমকাল। সমকালেও তারা আজকে দেখছি বিভিন্ন সব পত্রিকাগুলোই তারা এই রূপনগরের আগুন অগ্নিকাণ্ডের ঘটনাকে নিয়েই তারা হেডলাইন করেছে। দেখছি সমকাল শিরোনাম করেছে, রূপনগরে আগুনের অঙ্কারে 16 জন। রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানায় আর.এ ফ্যাশনের কাজ করতেন আলামিন। রান্না না হয় সকালে না খেয়ে কাজে যান। আগুন লাগার খবর পেয়ে ছেলেরা খোঁজে ছুটে আসেন মা। সন্ধান না পেয়ে অজানা শঙ্কায় ছবিতে ছেলের স্পর্শ খুঁজছিলেন তিনি। আমার কাছে আছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনেও দেখছি তারা শিরোনাম করেছেন, পুড়ে অঙ্গার 16 প্রাণ, মিরপুরের গার্মেন্টে ভয়াবহ আগুন, নিখোঁজ অনেকেই, স্বজনদের আজাহারি। বন্দরে নতুন ট্যারিফ আজ থেকে ক্ষুব্ধ ব্যবসায়ীরা, অসহায় জনগণ কষ্টে আছে। আমার কাছে এখন আছে যুগান্তর। যুগান্তরে তারা শিরোনাম করেছে, মিরপুরের কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় আগুন, পুড়ে অঙ্গার 16 শ্রমিক। রাজধানীর মিরপুরের রূপনগরে মঙ্গলবার আগুনে আটকে পড়া গার্মেন্টস শ্রমিকদের স্বজনদের আজাহারি। এখানে তারা যুগান্তর আর একটা শিরোনাম করেছে, 36 বছর পর চাকসুতে আজ ভোট যুদ্ধ, জয় পরাজয় ভূমিকা রাখবে 5 ফ্যাক্টর। আমার কাছে সর্বশেষ আছে দ্য ডেইলি স্টার। দ্য ডেইলি স্টার তারা শিরোনাম করেছে, টক্সিক ব্লেজ অ্যাট ওয়্যারহাউস, আরএমজি ইউনিট ক্লাইম্যান্স 16 লিভস। শেষ করব মোহনা সংবাদ শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দিতে চাই আরও একবার। মিরপুরে অগ্নিকাণ্ডে এখনো অনেকে নিখোঁজ, স্বজনদের আহাজারি, বাড়তে পারে হতাহতের সংখ্যা।
পাহাড় শান্ত রাখতে নেই দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সুবিধা নিচ্ছে তৃতীয় পক্ষ। শান্তি ফেরাতে কার্যকর পদক্ষেপ চান নিরাপত্তা বিশ্লেষকরা। ৩৫ বছর পর চাকসু নির্বাচন আজ ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ক্যাম্পাস জুড়ে উৎসব মুখর পরিবেশ। এবং বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি কমিয়ে ৪.৯% নির্ধারণ করেছে IMF। মূল্যস্ফীতি ৮.৮%-এ নামার পূর্বাভাস। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর ১টায়। এর আগে সকাল 11টায় দেখবেন মোহনা এক নজরে। মোহনার সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।